নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রামের হাজারী গলিতে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে সেই নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন এই ধরনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের বিদেশ মন্ত্রক অনুরোধ করেছে সংখ্যালঘুদের জীবন, সম্মান এবং সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা পদক্ষেপ নিক। ভারতবর্ষের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান ভার্চুয়ালি কথাবার্তা বলেছেন এবং একই সময় একটা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল, যাকে অনেকে জঙ্গিদের ধর্মপিতা বলেন, তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে। সেখানে এয়ারপোর্টে সামনে তাকে ঘিরে ধরে স্লোগান দেন আওয়ামী লীগের সমর্থকরা। জয় বাংলা স্লোগান হয়, জয় বঙ্গবন্ধুর জয় স্লোগান হয় এবং আসিফ নজরুলের কাছে জবাবদিহি চান ওই প্রবাসী বাংলাদেশিরা যারা আওয়ামী লীগের সমর্থক। সে বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। আবার প্রবীণ আওয়ামী লীগ নেতা, প্রাক্তন মন্ত্রী, 14 দলের জোটের আহ্বায়ক আমির হোসেন আমু, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হয়ে আইনজীবী স্বপন বাবু যখন আদালতে সওয়াল করতে উদ্যত হন, তাকে নিগ্রহ করা হয় অনেক আইনজীবী মিলে। অর্থাৎ বাংলাদেশে আপনি বিচার পাবেন না যদি আপনি এই অবৈধ মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী সরকারের সমর্থক না হন। তাহলে আপনাকে শারীরিক নিগ্রহের মুখে পড়তে হবে। দিনের পর দিন এই ঘটনাটা কিন্তু স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে এবং সনাতনীদের উপর বাংলাদেশ জুড়ে যে আক্রমণ চলছে, ভারত সরকার বিষয়টাকে কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না। আমেরিকান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দীপাবলির দিন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে সরব হয়েছিলেন এবং তিনি এটাও দাবি করেছিলেন তিনি যদি ক্ষমতায় থাকতেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের এই নিপীড়নের মুখে পড়তে হতো না। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের উগ্রবাদী শক্তির চৈতন্য ফিরছে না, তারা ভুল করছেন। এখনো সময় আছে শুধরে নেবার। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার চেষ্টা করুন। বাংলাদেশ কার্যত চলে গেছে জঙ্গি জিহাদিদের দখলে। একজন অধ্যাপক আছেন মাহমুদুর রহমান, তিনি ডক্টরেট, কথাবার্তা ভালো বলেন, কিন্তু অসম্ভব ভারত বিদ্বেষী এবং অসম্ভব মৌলবাদী। আসিফ নজরুলের মতোই এই মাহমুদুর রহমান, এরা কিন্তু ভারত বিরোধিতা উস্কে দিচ্ছে বাংলাদেশে এবং ভারত সরকারের উচিত এইসব লোকগুলো সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানানো। যদিও আমি বিশ্বাস করি বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকার এদেরকে মদদ দিচ্ছে, তাই ভারত সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ করলেও সেই প্রতিবাদকে তারা খুব গুরুত্ব দেবেন না। তাহলে আমাদের অন্য বিষয়ে ভাবতে হবে, কারণ বাংলাদেশের আপনার 16 মিলিয়ন সনাতনীদের জীবন, জীবিকা, সম্পত্তি, সম্ভ্রম আমরা তো আর দুর্বৃত্তের হাতে ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। কারণ ভারতবর্ষ এবং হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী অন্তত এই সাবকন্টিনেন্টে হিন্দুদের রক্ষাকর্তা। তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। খুব শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখতে পাবেন যে ভারত সরকার কিরকম ব্যবস্থা নিচ্ছেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ওখানকার ভারত বিরোধী শক্তির মাথা ভেঙে দেয়া হবে। এই কথা বলতে পারি, মাথা ভেঙে দেয়া হবে। এখনো সময় আছে, শুধরে যান, উস্কানি দেবেন না। সনাতনীদের উপর হামলা করার জন্য মৌলবাদীদের উস্কানি দেবেন না। এখন বাংলাদেশের মৌলবাদীদের এবং অন্তর্বর্তী সরকারের সমর্থক বুদ্ধিজীবী কুলের
টার্গেট হয়েছে ইসকন। ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বলে তারা দেখে দিচ্ছে। দেখুন, ইসকন উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে কেউ তুলতে পারে বলে মনে হয় না। অনেকে যারা হিন্দু ধর্মাবলম্বী নন তারাও ইসকনের মন্দিরে যান, ইসকনের ভাবধারায় আকৃষ্ট হন। পশ্চিমী দুনিয়ায় এমন অনেকে আছেন, যেমন ফোর্ড মোটরের কর্ণধার আলফ্রেড ফোর্ড, তিনি তো হিন্দু ধর্ম গ্রহণই করেছেন এবং ইসকনকে তিনি সাহায্য করেন। ইসকনের মন্দিরও তৈরি হচ্ছে তার অর্থানুকূল্যে। তাই ইসকন নিজেদের মতো থাকেন। আমরা এদেশে দেখেছি বিভিন্ন জায়গায় রথযাত্রার দিন ইসকনের রথ বেরোয়, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই রথের রশিতে টান দেন, সূচনা করেন রথযাত্রার। তাই ইসকনের সঙ্গে সনাতনী হিন্দুদের কোনো রকম বিভেদ নেই। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে এক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ইসকন হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দুত্বের মধ্যে উগ্রতার ভাব খুব কম, সেই জন্য হিন্দুরা অনেক দেশে মার খান। আবার ভারতবর্ষ প্রকৃত ধর্মনিরপেক্ষ আছে এই কারণেই যে 100 কোটি মানুষ এখানে হিন্দু ধর্মাবলম্বী। আমরা বিশ্বাস করি নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পর ধর্মে সম্প্রীতি, এটাই আমাদের জীবন বোধক। হিন্দু ধর্ম একটা ওয়ে অফ লাইফ, নাথিং এলস। এখন ইসকন চট্টগ্রামে হাজারীগলিতে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যম একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কি ন্যারেটিভ? যে একজন মুসলিম ভদ্রলোক ইসকন সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন, তার প্রতিবাদ করেন ওখানকার হিন্দুরা, তারা ইসকনের সমর্থক। তাকে নাকি, সেই মুসলিম ভদ্রলোককে নাকি হিন্দুদের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়। ভয় পেয়ে সেই মুসলিম ভদ্রলোক সেনাবাহিনী পুলিশকে তলব করেন, সেনাবাহিনী পুলিশ আসে তাকে উদ্ধার করেন। তখন ফিউরিয়াস মব সেনাবাহিনীর হাত থেকে ওই ভদ্রলোককে ছিনিয়ে নিতে চান, সেনাবাহিনী বাধা দেয়, তখন তাকে নাকি অ্যাসিড ছোড়া হয় সেনাবাহিনীকে লক্ষ্য করে। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, ন্যারেটিভ। ওই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করে মুচলেখা দিয়েছিলেন এবং সেই মুচলেখার কপি সমাজ মাধ্যমে ঘুরছে। এখন বাংলাদেশের ধর্মীয় মৌলবাদীরা তারা মনে করছেন যে যে দেশের 90% উপর মুসলমানের বাস, সেখানে সনাতনী হিন্দুদের এই সাহস কি করে হয় একজন মুসলমানকে দিয়ে মুচলেখা লেখানো। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওই হাজারীগলিতে ওষুধ এবং গয়নার পাইকারি ব্যবসা হয়। ধরুন দৈনিক লেনদেন কয়েকশো কোটি টাকা, এবং সেই ব্যবসার সিংহভাগ হিন্দুদের দখলে। এই সুযোগে হিন্দুদের ব্যবসাকে ক্ষতি করা, অবৈধভাবে তাদের দোকান টোকান দখল করা এবং তাদের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই সুকৌশলে উগ্র মুসলমানরা, তারা জামাতের সমর্থক, শিবিরের সমর্থক, হেফাজতের সমর্থক, তারা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে ব্যবহার করে হিন্দুদের নিগ্রহ নিপীড়ন করার জন্য। হিন্দুরা পাল্টা কোনো আক্রমণ করেননি। একটু অল্টারকেশন হতে পারে, কিন্তু সেনাবাহিনীকে লক্ষ্য করে হিন্দুরা গুলিও ছোড়েনি, বরঞ্চ সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে, অনেকে আহত হয়েছেন। 50 জনের বেশি হিন্দু যুবককে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। চট্টগ্রামের আদালতে হিন্দু আইনজীবীরা একজোট হয়ে তাদের জামিনের পক্ষে সওয়াল করেছেন, এবং কিছু নাবালকও আছে, তাদের বয়স বাড়িয়ে তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে মাৎসন্যায় চলছে। এই প্রেক্ষিতেই ভারতের বিদেশ মন্ত্রক তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এখন ইসকন বলেছে তাদের 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি পূরণ না হলে তারা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত লং মার্চের ডাক দেবে। কয়েকজন বাংলাদেশি সাংবাদিক বিশ্লেষক বলছেন, আমি সমাজ মাধ্যমে দেখলাম, ইসকন যদি এই মার্চ করে তাহলে বাংলাদেশ জুড়ে সাম্প্রদায়িক অশান্তি দাঙ্গা হবে। তারা নিজেরাই বলছেন ইসলামে এই ইসকনের এই ডাকে 25 লক্ষ মানুষ জমায়েত হতে পারেন।
পুরো ঢাকা শহর নাকি অবরুদ্ধ হয়ে যাবে, রমনা মন্দির, জয়কালী মন্দির, শাহবাগ চত্বর, কাওরান বাজার সব, মানে কোথাও আর নড়াচড়া করার জায়গা থাকবে না। তাহলে সনাতনীরা এই রকম সমাবেশ করলে, মিছিল করলে, লং মার্চ করলে তাদের দাবি আদায়ের পক্ষে বাংলাদেশের জামাত, হেফাজত তারা আইন নিজের হাতে তুলে নিতে পারে, অর্থাৎ সাম্প্রদায়িক অশান্তি হবে। কেন? সনাতনীরা যারা বাংলাদেশে আছেন তারা তো বাংলাদেশের নাগরিক, তারা যদি তাদের দাবি দেওয়া আদায়ে শান্তিপূর্ণভাবে কোনো প্রতিবাদ কর্মসূচি নেয়, সেখানে সাম্প্রদায়িক অশান্তি হবে কেন? এই ন্যারেটিভটা বাংলাদেশের একদল লোক তৈরি করছে। তারা নিজেদের বুদ্ধিজীবী এবং সাংবাদিক পরিচয় দেয়, আসলে তারা মৌলবাদের সমর্থক, তারা জামাতের সমর্থক, তারা হেফাজতে ইসলামের সমর্থক। তারা চায় বাংলাদেশে এথনিক ক্লিনজিং হোক, এমন একটা পরিবেশ তৈরি করা হোক যাতে বাংলাদেশের সনাতনী হিন্দুরা তাদের প্রাণটুকু বাঁচাতে তাদের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ফেলে রেখে ভারতবর্ষে এসে আশ্রয় নিক। এটা এবার কিন্তু হবে না, কারণ সেখানকার সনাতনীরা বলছেন যে এই বাংলাদেশের মাটিতে জন্মেছি, এই বাংলাদেশ আমার বাংলাদেশ, এখানে জন্মেছি, এখানেই পঞ্চভূতে বিলীন হব। এবার দাঁতে দাঁত চেপে লড়ব যাতে আমাদের সঙ্গে বৈষম্য না করা হয়, আমাদের উপর নিপীড়ন না করা হয়। প্রথম কথা, ইসকন কেন এগিয়ে এসছে? প্রথম কথা, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলে একটা শক্তিশালী সংগঠন ছিল। সেই ঐক্য পরিষদের দাপুটে নেতা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রায় ৭৫ বছর বয়স, চট্টগ্রামের বাসিন্দা রানা দাশগুপ্ত। তার বিরুদ্ধে খুনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আত্মগোপন করে আছেন, আইনজীবীর মাধ্যমে তিনি নিজের বিচার বিভাগের দ্বারস্থ হয়েছেন, নিজের হয়ে সওয়াল করছেন। এবং অন্যান্য যারা নেতা ছিলেন তারাও একটু আশঙ্কায় আছেন এবং সেই জন্য আপাতত তারা সামনের সারিতে নেই। সেই জন্য ইসকন সনাতনীদের দাবি দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতারাও আছেন, যদিও রামকৃষ্ণ মঠ ও মিশনকে আমরা সেভাবে দেখিনি। তাহলে অন্যায়টা কি হচ্ছে? রানা দাশগুপ্তর মতো প্রবীণ আইনজীবী, হি ক্যারিজ রেসপেক্ট ইন বাংলাদেশ সিভিল সোসাইটি, তার বিরুদ্ধে আপনারা খুনের মিথ্যা মামলা দিয়েছেন মৌলবাদীরা, এই অন্তর্বর্তী সরকার। তিনি আত্মগোপন করে আছেন, সেই জন্য ইসকন নেতৃত্ব দিচ্ছে। আর ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী শক্তি বলা স্পর্ধা আপনাদের আসে কোত্থেকে? অর্থাৎ এমন একটা ন্যারেটিভ বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, সমাজ মাধ্যমে সক্রিয় কিছু লোক করতে চাইছে যে ইসকন ভারতের মদতে, পশ্চিমী শক্তির মদতে বাংলাদেশ জুড়ে অশান্তি তৈরি করতে চাইছে এবং এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যাতে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দোষ চাপে। এবং তারা ইসকনের এই বিভিন্ন কর্মসূচির পিছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত দেখছেন। বাংলাদেশে কিছু হলেই তারা ভারতের গোয়েন্দা সংস্থার ভূত দেখেন। শুনুন, এটা আবার মনে করিয়ে দিই, ভারতবর্ষ ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, কিন্তু বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে মনে করি। বাংলাদেশ ভারতের কোনো বাফার স্টেট নয়। ভারতবর্ষ একদিনের জন্য বাংলাদেশে সেনা মোতায়েন করে রাখেনি। আমরা চাই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং সম্ভ্রমের নিরাপত্তা থাকবে এবং তারাও স্বাধীনভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন, নিপীড়নের মুখে তাদেরকে পড়তে হবে না। এটাই আমাদের এক্সপেকটেশন। এবং বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিরা যেন ভারত বিরোধী কোনো চক্রান্ত চালাতে না পারে, সেটা যেন বাংলাদেশ সরকার দেখে। এই দুটোই হচ্ছে আমাদের দাবি বা চাহিদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর অন্য কোনো বিষয়ে ভারত সরকারের কোনো আগ্রহ নেই। আমরা অবশ্যই
দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি চাই, বাংলাদেশের জলপথ ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে পণ্য সরবরাহ করতে চাই, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়াতে চাই, বাংলাদেশের কলা কুশলীরা এখানে এসে কাজ করুন, আমাদের এখানকার কলা কুশলীরা বাংলাদেশে যান, সাংস্কৃতিক আদান প্রদান হোক, সব চাই। হয়েছে তো, কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, এখন ইসকনকে টার্গেট করা হচ্ছে। আসলে ইসকনের একটা সংগঠন আছে, প্রচুর মানুষ আছেন ইসকনের সঙ্গে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন আগে হয়নি আমি তা বলছি না, আওয়ামী লীগ জমানাতেও হয়েছে। এই যে 2-3 বছর আগে কুমিল্লায় নানুয়াদিগের পারে দুর্গাপুজোর সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার একটা মিথ্যা অভিযোগ নিয়ে কার্যত দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি হয়েছিল, 2-3 জন মারাও গিয়েছিলেন, শেখ হাসিনার আমলে হয়েছিল। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত যেসব কাণ্ড কারখানা চলছে সেটা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। চট্টগ্রামের হাজারি গলির ঘটনা তার সর্বশেষ দৃষ্টান্ত। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিছু ভারত বিরোধী সাম্প্রদায়িক শক্তির মদতকারী বুদ্ধিজীবী, তারা ন্যারেটিভটা এমনভাবে তৈরি করছেন যে যত নষ্টের গোড়া হচ্ছে ইসকন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নাকি বহাল তবিয়তে আছেন। আবার একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, এটা ঠিক, তার একটা অন্য কারণ কি? সেই কারণ যে ধর্মীয় সংখ্যালঘুদের 90% আওয়ামী লীগের সমর্থক, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ যখন আছড়ে পড়েছে, সেই জনরোষের শিকার হয়েছেন ধর্মীয় সংখ্যালঘুদের অনেকে। এর পিছনে কোনো সাম্প্রদায়িক গন্ধ নেই, সম্পূর্ণ মিথ্যে কথা। 71 সালে দেশ স্বাধীন হওয়ার সময় বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল মোট জনসংখ্যার 23%। 53 বছর পর আজকে 8%। কেন এমন হলো? আর ভারতবর্ষে দেখুন, স্বাধীনতার সময় মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার যা ছিল তার থেকে 3-4% বেড়েছে। অর্থাৎ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়েন বলে যে হুক্কা হুয়া রব উঠেছে বাংলাদেশের মাটি থেকে, সেটা যে কত বড় মিথ্যা অপপ্রচার এই পরিসংখ্যান সেটা প্রমাণ করে। এবং একই সঙ্গে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের উপর 2-1টা ঘটনা ঘটেছে, সেগুলো কেউ সমর্থন করে না, কিন্তু ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে আছেন। তারা কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা পান, তারা বড় বড় সাংবিধানিক দায়িত্ব পান, সৈন্যবাহিনীতে, পুলিশ বাহিনীতে, আমলা সাহিত্যে তাদের প্রতিনিধিত্ব আছে, বিচার বিভাগে আছে। এবং তারা এটা মনে করেন তাদের বেশিরভাগ অংশ, একটা অংশ উগ্রবাদী আছে, তারা মনে করেন এই ভারতবর্ষ আমাদের দেশ, এখানে জন্মেছি, এখানেই আমাদের মাটি হবে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার সঙ্গে ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার তুলনা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা জাতীয় জীবনের মূল স্রোতে আছেন। একটা অংশ আছে যারা র্যাডিক্যাল ইসলামের সাধনা করে, যারা ভারতবর্ষে খিলাফত তৈরি করতে চায়, আছে, অস্বীকার করছি না, নেই, কিন্তু তাদের সংখ্যা সংখ্যালঘুদের মোট সংখ্যার খুবই কম। তারাও অনেকে ভুল বুঝতে পেরে মূল স্রোতে আসার চেষ্টা করছেন, জঙ্গিরা অনেক অস্ত্র সংবরণ করছেন। কাশ্মীরে যে সন্ত্রাসবাদ আছে, দেখুন, সরকার তৈরি হওয়ার পর হঠাৎ করে সন্ত্রাসবাদ বেড়েছে, ওটা সীমান্তের ওপার থেকে মদত দেওয়া হচ্ছে, লোন হেল্প সিনড্রোম, যে কাশ্মীর স্টেটহুড পাবে, আবার কাশ্মীরে ব্যবসা বাণিজ্য পর্যটন বাড়বে, এটা তো সীমান্তের ওপারের শক্তি মেনে নিতে পারবে না, সন্ত্রাসবাদীরা মানতে পারবে না। সেই জন্য কাশ্মীরকে তারা রক্তাক্ত করার চেষ্টা করছে। কারণ পাকিস্তান এখনো মনে করে যে কাশ্মীর ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেজন্য আমরাও মনে করি সিএএ ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন।
তাই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কহতব্য নয়, বহুবার বলেছে ভারত সরকার, কিন্তু তারপরেও কিন্তু বন্ধ হচ্ছে না। উপরন্তু কি হচ্ছে, ইসকনকে দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ইসকন এমন কিছু পরিকল্পনা করছে যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি হয়, খুনোখুনি হয় এবং অন্তর্বর্তী সরকার বিপদে পড়ে। এটা নাকি পুরোটাই ভারতের প্লট। ভাবুন, পুলিশ সেনাবাহিনী মিলিতভাবে হাজারিগলিতে ঢুকে হিন্দুদের উপর অত্যাচার করলো, গুলি চালালো, নির্বিচারে ধরপাকড় করলো, আর দোষটা গিয়ে পড়লো ইসকনের ঘাড়ে। আমি দেখছিলাম বাংলাদেশের একজন মুসলিম ভদ্রলোক ইউটিউবে ভিডিও আপলোড করে বলছেন প্রকৃত ঘটনাটা কি। তিনি কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকেই দায়ী করেছেন যে ইসকনের উপর এই আক্রমণের ঘটনা। আসলে এই অন্তর্বর্তী সরকার আসার পর মৌলবাদীরা উৎসাহিত হয়েছে। আসিফ নজরুল মুক্তি দিয়েছেন না আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, তিনি ভারতকে টুকরো টুকরো করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের মুক্তমনা ব্লগারদের জবাই করার কথা বলছেন। আপাতত প্যারোলে মুক্তি পেয়েছেন, হয়তো জামিনও পেয়ে গেছেন। এদেরকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ফ্রি লাইসেন্স দিয়ে দিল, সন্ত্রাসবাদী কাজকর্ম করো, সংখ্যালঘুদের আক্রমণ করো, তাদের ঘরবাড়ি জ্বালাও, তাদের সম্পত্তি দখল করো, তাদের নিগ্রহ করো, ভয়ের বাতাবরণ তৈরি করো। পুলিশ প্রশাসন চোখ বুজে থাকবে এবং অন্তর্বর্তী সরকারের যারা আসল শক্তি, তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। তারা চায় এটা পূর্ব পাকিস্তান নাম হোক, জাতীয় সঙ্গীত বদলে যাক, বাংলাদেশের পতাকায় ইসলামী চিহ্ন আসুক এবং তারা বাংলাদেশে শরিয়া প্রবর্তন করতে চায়। বাংলাদেশ জুড়ে স্লোগান হয়নি, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। নিজেদের দোষ থাকতে তারা ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তকমা দিয়ে যত দোষ নন্দঘোষ এই প্রবাদটাকে মনে রেখে ইসকনের ঘাড়েই এই অশান্তি দায় চাপানোর চেষ্টা করছে। এটা কিন্তু মানা যাবে না, ইসকনও মানছে না। তাদের প্রধান বিবৃতি দিয়ে বলেছেন যারা অশান্তি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা যাতে থাকে সেজন্য সবাইকে উদ্যোগী হতে বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী, তারা কিন্তু সমাজ মাধ্যমে ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করছেন এবং ইসকনকে আক্রমণের লক্ষ্যবস্তু করছেন। তাদের এই সাম্প্রদায়িক প্রচারে যদি বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়ে আবার সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তখন তার দায় কে নেবে? ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। আনুষ্ঠানিকভাবে বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে তাদের উদ্বেগ, অসন্তোষের কথা জানিয়েছে। আমরা কূটনৈতিক পথে সমাধান করতে প্রস্তুত, কিন্তু আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। সনাতনীরা যদি বাংলাদেশের মাটিতে প্রতিনিয়ত অত্যাচারিত, নিগৃহীত হন, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে থাকবে না। ভারতেও কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য জনমত তীব্র হচ্ছে। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে বারবার, তাহলে সেই জনমতের চাপ কিন্তু ভারত সরকারের উপর প্রবল হবে। অতএব বাংলাদেশের যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, যারা বাংলাদেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি ফিরে আসুক চান, তাদের উচিত এই মৌলবাদী ধর্মান্ধ শক্তিকে প্রতিহত করা, এদের বারবারন্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। না হলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।